বেলা ১১টার দিকে মা আর ছোট বোনের চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙল অষ্টদশী এক কন্যার। রাতে ঠিকমতো ঘুম না হওয়ায় এখনো ঘুম শেষ হচ্ছে না। তারপর অনেক কষ্টে চোখ দুটো খুলে বোঝার চেষ্টা করলো মা আর বোন এখানে এভাবে সারের মতো চিৎকার চেঁচামেচি করছে কেন। মনে হচ্ছে কেউ তার চোখ জোড়া আঠার সাহায্যে লাগিয়ে দিয়েছে। ঘুমে এমন অবস্থা তার। অষ্টদশী কোনো রকম চোখ খুলে হাই তুলতে তুলতে উঠে বসলো। অন্তঃপর কোমর ছাড়িয়ে যাওয়া খোলা চুলগুলো হাতের সাহায্যে খোপা করে নিল। তারপর পাশ থেকে মোবাইলটা হাতে নিয়ে দেখে ১১টা ১০ বাজে। সামনে তাকিয়ে দেখে ছোট বোন আর মা দাঁড়িয়ে আছে। এতক্ষণ যার কথা বলছি তার নাম সিনহা। পুরো নাম সিনহা করিম। জন্ম এবং বেড়ে ওঠা দুটো কুমিল্লা শহরে। মা বাবা এবং ছোট বোন সিমরাকে নিয়ে তার একান্ত ছোট্ট ভুবন। ছোটবেলা থেকে সিনহা খুব চঞ্চল প্রকৃতি ছিল, কিন্তু হঠাৎ একটা ঘটনায় এমন ধাক্কা খেয়েছে যে একদম শান্ত হয়ে গেছে। সিনহা আবার এসএসসি পরীক্ষা দিয়েছে। বাবা মায়ের স্বপ্ন মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর। তবে এটা নিয়ে সিনহার কোনো স্বপ্ন নেই। তাও পড়ালেখা তো করতেই হবে। তাই আশেপাশে কোনো কলেজে অনার্স ভর্তি হবে বলে ঠিক করেছে। সিনহা শান্তভাবে মায়ের দিকে তাকে জিজ্ঞেস করলো, কী শুরু করলে আম্মু? এ তো চিৎকার চেঁচামেচি করছো কেন? সিনহার মা শারমিন ইসলাম মেয়ের প্রশ্নের জবাবে বলল, আজকে শুক্রবার ভুলে গেছিস? সিনহা বিরক্ত হয়ে বলল, বলতে যাব কেন? শারমিন ইসলাম এবার দ্বিগুণ বিরক্ত দেখিয়ে বলল, ভুলেই তো গেছিস। আজকে তোর বড় মামার বাসায় যাওয়াত আছে, এটা নিশ্চয়ই ভুলে গেছিস। সিনহা বলল, ও আচ্ছা, হ্যাঁ, এই দাওয়াতের কথাটা সত্যি বেমালুম ভুলেই গিয়েছিলাম। শারমিন ইসলাম এবার রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, নে উঠ, এখন উঠে গোসল করে রেডি হয়ে নে। আমিও যাই, গোসলটা করে নেই। সিমরা তুমিও যাও। সিনহা এবার মাকে বলো, আম্মু তুমি আর সিমরা চলে যাও, আমার ভালো লাগছে না, আমি যাব না। শারমিন ইসলাম থেমে গেল। পেছন ফিরে মেয়ের পাশে এসে বসে পড়ল। এভাবে আর কয়দিন নিজেকে গুটিয়ে রাখবি মা? আগে তো এমন ছিলে না। কোথায় দাওয়াত আছে শুনলে সবার আগে তুই আগে বায়না ধরতি। আমি যেতে না চাইলেও জোর করে নিয়ে যেতি। সিনহা মুখে হাসির রেখা টেনে মাকে বলল, আম্মু তুমি আমার ইমোশনাল হয়ে যাচ্ছ। যাও তো, যাও উঠে রেডি হয়ে নাও। বেশি দেরি হয়ে গেলে মামি রেগে যাবে। শারমিন ইসলাম মন খারাপ করে বলল, না দেখলে তো সবাই কষ্ট পাবে। সিনহা বিছানা থেকে নেমে পড়ল, আচ্ছা আমি যাইনি, দেখলে মামি এমনিতেই আমাকে ফোন দিবে, তখন না হয় আমি বুঝিয়ে বলবো। শারমিন ইসলাম আবার জিজ্ঞেস করলো, তুই কি আসলেই যাবি না? সিনহা মজা করে বলল, না আম্মু, আসলে না, আমি নকলেই যাব না। হয়েছে, যাও এবার রেডি হয়ে নাও, আমাকে নিয়ে তো ভেবো না। শারমিন ইসলাম আচ্ছা বলে চলে গেল। সিমরা এখনো বোনের বিছানার পাশে দাঁড়িয়ে আছে। সিনহা ফ্রেশ হয়ে এসে দেখে সিমরা এখনো দাঁড়িয়ে আছে। সিনহা বলল, কিরে লেট লতিফা, এখনো দাঁড়িয়ে আছিস কেন? রেডি হতে তো বেলা গড়িয়ে দিস, যা তাড়াতাড়ি রেডি হয়ে যা। সিমরা বোনের সামনে এসে বোনকে জড়িয়ে ধরে বলল, তুমি এমন কেন হয়ে যাচ্ছ আপু? কেন স্বাভাবিক জীবনে ফিরতে পারছো না? সিনহা গা ছাড়া ভাব নিয়ে বলল, আমি কি এখন অস্বাভাবিক জীবনে আছি নাকি? আর তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফেরা বলতে কি শুধু কারো বাসায় যাওয়াটাকেই বোঝায়? সিমরা বলল, ধুর, তোমাকে বলো লাভ নেই। তার থেকে ভালো আমি সুন্দর করে সেজে নেই। মামাদের বাসায় আজকের অনেক মেহমান আসবে, দেখি কোনো সুন্দর ছেলেকে পটাতে পারি কি না। এ বলে সিমরা চলে গেল। সিমরা এবার নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠবে। মেয়েটার বয়স কম হলেও খুব বুঝদার, সব বোঝে। সিনহা একটা দীর্ঘশ্বাস ফেলে তার বারান্দায় চলে গেল। এই জায়গাটা তার একাকী সঙ্গীদের মধ্যে একটা। বারান্দাটা একটু বড় হওয়াতে অনেক গাছ লাগাতে পেরেছে। অনেক ধরনের ফুল গাছ আছে এখানে। পাশে একটা সুন্দর দোলনাও আছে। সিনহা নিজেদের 8তলা বিল্ডিং, তার মধ্যে 4তলা দুটো ফ্ল্যাট মিলিয়ে এখনও বানানো হয়েছে, যেটাতে সিনহারাই থাকে। 4জন মানুষ হিসেবে তাদের জন্য বাসাটা বেশ বড়। তার মধ্যে সিনহার বাবা মাহবুব করিম একজন সুনামধন্য ব্যবসায়ী।
মাঝে মধ্যে নানা কাজে তাকে বাসার বাইরে থাকতে হয়। এই যেমন এখনও তিনি দেশে নেই। সিনা বারান্দা থেকে ড্রয়িং রুমে এসে দেখে তার মা শাড়ি পরেছে। সিনাকে দিকে ডাক দিল শাড়ি কুচিগুলো ধরার জন্য। সিনা মায়ের শাড়িটা ঠিক করে এসে ডাইনিং টেবিলে বসলো। এক গ্লাস পানি খেয়ে দেখে নিল কি আছে আজকের নাস্তার আইটেমে। একটা ডিম সিদ্ধ আর 1 কাপ কফি। খেয়ে নিজের জন্য কিছু রান্না করবে বলে মনকে স্থির করলো। যদিও ফ্রিজে খাবার রাখা আছে, তাও সিনা ঠিক করলো আজকে নিজের হাতে খিচুড়ি রান্না করবে, সঙ্গে ডিম ভাজা, আর ফ্রিজে বেগুন থাকলে বেগুন ভাজা করবে। তাড়াতাড়ি নাস্তা শেষ করে কিচেনে চলে এলো রান্না বসাতে। এমনিতেই 12টা বেজে গেছে। আজকে শুক্রবার হওয়াতে তাড়াতাড়ি আজানও দিয়ে দিয়েছে। এর মধ্যে শারমিন ইসলাম আর সিমরাত তৈরি হয়ে গেছে। একই এরিয়ার বাসা হওয়াতে তাড়াতাড়ি বের হওয়ার কোনো তাড়া নেই। শারমিন ইসলামের বাবা বাসায় যেতে সিনার বাসা থেকে 20-35 মিনিট লাগে, আর বেশি নয়। সিনার দুই মামার বাসা পাশাপাশি। সিনার নানা নেই, তবে নানি আছে। শারমিন ইসলাম ভাইদের বাসায় আসতেই সবাই সিনাকে না দেখে রাগারাগি করলেন। সবচেয়ে বেশি রাগ করলো সিনহার বড় মামি রোকেয়া। ওনার নিজের মেয়ে না থাকায় জায়ের মেয়েদের আর একমাত্র ননদের মেয়েদের তিনি ভীষণ আদর করেন, নিজের মেয়ে হিসেবেই দেখেন। উনি আশা করছিলেন আজকে অত্যন্ত সিনহা আসবে, কিন্তু না, তার আজকেও ভুল প্রমাণ করে সিনহা আজকেও আসলো না। শারমিন ইসলাম মায়ের রুমে এসে দেখে তিনি নামাজ শেষ করে তাসবিহ পাঠ করছেন। শারমিন ইসলামের মা হাজরা বেগম মেয়েকে জিজ্ঞাসা করলেন, সিনহা আসেনি? সিমরা উত্তর দিল, না নানু, তোমার আদরের নাতনি আসেনি, আমি এসেছি। হাজরা বেগম বলল, ভালো করেছো এসেছো, তুমি অত্যন্ত সামাজিক মিশুক হয়েছ, এটা দেখে ভালো লাগলো। এরপর শারমিন ইসলামকে বলো মেয়েটাকে এবার বিয়ে শাদী দাও, এভাবে আর কতদিন। শারমিন ইসলাম বলল, আমার মেয়ের বয়সটা দেখেছো মা, ও এখনো ছোট। হাজরা বেগম বলল, কয়েকদিন পর 19-এর ঘরে পা রাখবে, তোমার কি এখনো মেয়েকে ছোট মনে হয়? শারমিন ইসলাম নিশ্চুপ। হাজরা বেগম আবারও বললেন, মেয়েকে ভালো রাখতে হলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। শারমিন ইসলাম বলেন, ওর বাবা দেশে আসুক, কথা বলে দেখব। হাজরা বেগম বলল, তাই বরং করো। এর মধ্যে শারমিন ইসলামের ফোনে মাহবুব করিমের কল আসলো। কথা বলার জন্য তিনি উঠে হাজরা বেগমের রুমে বারান্দা চলে গেল। মায়ের সঙ্গে সিমরাও গেল। রোকেয়া বেগম মাঝবয়সী একজন মহিলাকে এনে হাজেরা বেগমের সামনে দাঁড় করালেন। তিনি প্রথমে মহিলাটাকে চিনতে পারল না, কিন্তু পরক্ষণে যখন চিনতে পারল তখন বুকে জড়িয়ে নিল। মাঝবয়সী মহিলাটার নাম পারভিন সুলতানা। ওনার স্বামীর নাম আজিজ শিকদার। পারভিন সুলতানার সঙ্গে ভালো মন্দ কথার মাঝে হাজরে বেগম জিজ্ঞেস করলেন, পারভিন, তোমার না একটা মেয়ে আছে, কই আর আসেনি? পারভিন সুলতানা হেসে বলল, এসেছে খালাম্মা, আমি ডেকে দিচ্ছি, একটু অপেক্ষা করুন। পারভিন সুলতানা মেয়েকে ডাকলেন। ডাকার কিছুক্ষণ পর সুন্দর হালকা পাতলা গঠনের একটা মেয়ে আসলো। হাজেরা বেগম বুঝলো এটাই পারভিন সুলতানা এবং আজিজ শিকদারের একমাত্র মেয়ে, মেহেক শিকদার। হাজেরা বেগম মেহেকে বুকে আদর করে দিল। এরপর নানা রঙের গল্প করতে লাগলো তার সঙ্গে। শারমিন ইসলাম আর সিমরা ব্যালকনি থেকে এসে দেখে পারভিন সুলতানা বিছানায় বসে আছে, তার পাশে একটা মেয়ে বসে আছে। শারমিন ইসলাম পারভিন সুলতানাকে দেখে পেছন থেকে জড়িয়ে ধরল। শিকদার পরিবারের সঙ্গে শারমিন ইসলামদের পরিবারের পরিচয় অনেক আগে থেকে। প্রায় 12-13 বছর আগে পারভিন সুলতানার হাজবেন্ড আজিজ শিকদার এবং সিনহার বাবা মাহবুব করিম দুজন বিজনেস পার্টনার ছিলেন। আজিজ শিকদার আবার সিনহার মামারও বন্ধু। তিনি গত 10 বছর পরিবার নিয়ে ঢাকায় ছিলেন। আজিজ পারভিন দাম্পত্যের 3 সন্তান। বড় ছেলে 28 বছর বয়সী উজান শিকদার। তারপর তাদের দুটো যমজ সন্তান জন্মগ্রহণ করে, যাদের বয়স এখন 21 বছর। তাদের মধ্যে ছেলে বড়, যার নাম রাতুল শিকদার, এবং তার থেকে 20 মিনিটের ছোট মেয়ে মেহেক শিকদার। বর্তমানে তারা অনার্স 3rd ইয়ারে পড়ছে। মেহেক প্রথমে শারমিন ইসলামকে চিনতে পারেনি, পরে পারভিন সুলতানা পরিচয় করিয়ে দেওয়াতে চিনতে পেরেছে। মেহেক সিমরাকে জিজ্ঞাসা করলো, কী নাম তোমার? সিমরা জবাব দিল, সিমরা করিম। মেহেক হেসে বলল, তোমার আপুর নামও ভুলে গেছি। সিমরা মিষ্টি হেসে জবাব দিল, সিনহা।
তারপর মেঘ জিজ্ঞেস করলো, ও আসেনি কেন? সিমরা বলল, ওর শরীরটা ভালো নেই, তাই আসেনি। আপু, আপনারা কি স্থায়ীভাবে কুমিল্লায় চলে এসেছেন? মেহেক বলল, স্থায়ীভাবে বলতে এখন থেকে এখানেই থাকবো, কিন্তু আমার আর রাতুলের পড়াশোনা ঢাকায়, তাই পরীক্ষার সময় ঢাকায় যেতে হবে, এটাই আর কি। সিমরা বলল, হ্যাঁ বুঝেছি, তাহলে আর কি। একই জায়গায় যখন আছেন তখন নিশ্চয়ই আপুর সঙ্গে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। মেঘ সিমরার গুল্লুমুল্লু গোলাপি গালগুলো টেনে বললেন, একদম ঠিক বলছো পিচ্ছি, তুমি আমাকে আপনি করে না বলে তুমি করে বলতে পারো। সিমরা খুব তাড়াতাড়ি সবার সঙ্গে মিশে যায়। কথা বলতে বলতে এক পর্যায়ে সিমরা জিজ্ঞেস করলো, আচ্ছা আপু, একটু আগে যে রাতুল বললে, এই রাতুলটাকে তোমার ভাই? মেহেক বলল, হ্যাঁ, ও আমার থেকে 20 মিনিটের বড়, আমার যমজ। সিমরা অবাক হয়ে বলল, আমি তো এসব জানি না। তখন মেঘ হেসে বলল, কিভাবে জানবে? আমরা যখন ঢাকায় চলে যাই তখন তো তুমি একদম পিছিয়ে ছিলে, আমাদের কথা এর আগে কখনো শুনেছ? সিমরা বলল, না, না শুনিনি। তোমরা কি দুই ভাই বোন নাকি? মেহেক বলল, না, তিনজন। আমাদের দুজনের বড় একটা ভাই আছে, উজান। তারপর আমরা দুজন। দাঁড়াও, ওর নামাজ পড়ে আসুক, তারপর তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিব। এর মধ্যে খাওয়ার টেবিলের ডাক পড়ল। আজকে মূলত সিনহার মামাদের বাসায় উজানদের জন্য এত আয়োজন। সিনহার মামার আরও কিছু বন্ধু এসেছে তাদের পরিবার নিয়ে। এছাড়াও ফারাজের কিছু বন্ধুরাও সবাই এসেছে। সব মিলিয়ে 45-50 জনই হবে। শুক্রবার হওয়াতে পুরুষরা সবাই মসজিদে জুমার সালাত আদায় করতে চলে গেল। রোকেয়া বেগম এর মধ্যে মহিলাদের খাওয়া দাওয়া শেষ করে নিতে বলো। মেহেক সিমরার হাতটা ধরে খাওয়ার টেবিলে চলে গেল। সিনহার বড় মামা বাহারুল ইসলাম বাসায় এসে সিনহা আসেনি শুনে বেজায় রেগে গেল। তাড়াতাড়ি বড় ছেলে ফারাজকে কল দিয়ে বলল, মসজিদ থেকে যেন তাড়াতাড়ি বাসায় আসে, জরুরি কাজ আছে। বাবার কল পেয়ে ফারাজ তাড়াতাড়ি বাসায় চলে আসতেই বাহারুল ইসলাম বলল, তাড়াতাড়ি গিয়ে সিনহাকে নিয়ে আসো। ফারাজ বাবাকে জিজ্ঞেস করলো, সিনহা আজকেও আসেনি? বাহারুল ইসলাম বিরক্ত হয়ে বলল, আসলে কি, আর তোমাকে আনতে যেতে বলেছি বেকুব। ফারাজ আর কিছু বলল না। তার বাবার কাছ থেকে এর চেয়ে ভালো কথা আশা করা বোকামি। ছেলেদের সঙ্গে সবসময় তিনি এভাবেই কথা বলেন। ফারজানার দুই ভাই, ফারাজ বড় আর ছোট ফারাবি, সে সিনার সঙ্গে পড়ে। সিনার ছোট মামা বাবুল ইসলামের দুটো মেয়ে, বড়টা 8-এ পড়ে আর ছোটটা নার্সারিতে পড়ে। ফারাজ মনে করে তার বাবা সব ভালোবাসা বোনের আর ভাইয়ের মেয়েদের জন্য। এই জীবনে বাবাকে তাদের দুই ভাইয়ের সঙ্গে সুন্দর করে কথা বলতে দেখেনি। ফারাজ এসব ভাবতে ভাবতে বাসা থেকে বের হলো সিনাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। সিনার বাসায় লিফটে উঠে ফারাজ সিনাকে কল দিল, কিন্তু কল রিসিভ হলো না। ফারাজ ভাবলো হয়তো নামাজ পড়েছে, তাই আর কল দিল না। বাসার সামনে এসে কলিং বেল বাজলো 2বার। সিনহার নামাজ পরে উঠে মোবাইলটা নিয়ে দেখছিল কে ফোন দিয়েছে। এর মধ্যে বেল বাজতে একটু অবাক হলো, কারণ এই সময় কেউ আসার কথা না। মোবাইলটা হাতে নিয়ে দরজার দিকে তাকাতেই এর মধ্যে আবার মোবাইলটা বেজে উঠলো। দেখলো স্ক্রিনে ফারাজের নামটা জ্বলজ্বল করছে। কল রিসিভ করে সিনা কিছু বলার আগেই ফারাজ বলল, দরজার বাইরে দাঁড়িয়ে আছি, দরজাটা খুলে আমাকে উদ্ধার করে না পা। ফারাজের কথা সিনা হাসলো। এই ছেলেটা সবসময় এভাবে কথা বলে। নিজ বোন না থাকায় সিনা সিমরাকে একদম নিজ বোনের মতো আদর করে। সিনা দরজা খুলতে ফারাজ তাকে সাইড কেটে সোফায় বসে এসে ছেড়ে দিল। সিনা জিজ্ঞেস করলো, ভাইয়া, তোমার মাথা ঠিক আছে? এই ঠান্ডার মধ্যে কেউ এসি চালায়? ফারাজ এসির পাওয়ার আরও একটু বাড়িয়ে দিয়ে বলো, তোরে কোন দিক দিয়ে ঠান্ডায় ভাসায় নিয়ে যাচ্ছে? সিনহার কথা বাড়িয়ে জিজ্ঞেস করলো, কেন এসেছো সেটা বলো। বাসায় তো মেহমান রেখে এখানে তো নিশ্চয়ই এমনি এমনি আসনি। ফারাজ বলল, তোকে নিতে এসেছি, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি অপেক্ষা করছি। সিনহা বলল, আমি যাব না বলছি না আম্মুকে, তাও তোমাকে পাঠিয়েছে কেন? ফারাজ বলল, ফুবু তো পাঠায়নি, বাহারুল ইসলাম পাঠিয়েছে, বলেছে তোকে তাড়াতাড়ি নিয়ে আসতে। সিনহা বলল, এই এই, তুমি আমার মামার নাম ধরে ডাকছো কেন? ফারাজ বলল, আচ্ছা ঠিক আছে, সরি বোন, এখন থেকে মামা ডাকবো, বাহারুল মামা। এবার যা, গিয়ে রেডি হয়ে আমাকে উদ্ধার কর। সিনহা বলল, না আমি যাব না। ফারাজ এবার রাগ দেখিয়ে বলল, সিনহা, মাথা গরম করবি না, আমার বাসায় অনেক কাজ আছে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে।
সিনা বলো, প্লিজ ভাইয়া, আমাকে যেতে ইচ্ছে করছে না, তুমি চলে যাও। ফারাজ দুঃখী দুঃখী ভাব নিয়ে বলো, আজকে বাসায় অনেক মজার মজার রান্না হয়েছে, তুই কি চাস তোর ভাইয়া না খেয়ে থাকুক? তোকে ছাড়া গেলে বাহাউদ্দিন ইসলাম মামা আমাকে খেতে তো দিবেই না, সঙ্গে বাসায়ও ঢুকতে দিবে না। দোহাই লাগে তোর, চল বোন। সিনা বলল, দেবো, যাও, আমার ভাগেরটা সহ তুমি খেও। ফারাজ এবার সত্যিই রেগে গেল। সিনা বেদবির একটা লিমিট থাকা দরকার। বড়দের মুখের উপর কথা বলা কবে শিখেছিস? সিনা বুঝলো ফারাজ রেগে গেছে। সিনা কিভাবে তাকিয়ে থাকতে দেখে ফারাজের আরও রাগ উঠল। ডাইনিং টেবিলে গিয়ে এক গ্লাস পানি খেয়ে নিজেকে শান্ত করলো। তার বাবা যে মানুষ জীবনেও বুঝবে না সিনাকে নিতে ফারাজ এত চেষ্টা করেছে, উল্টো বলবে তুমি পারলেন না কেন আনতে। ফারাজ ডাইনিং টেবিলে রেগে মেগে বসে আছে দেখে সিনা বুঝলো তাকে ছাড়া ফারাজ কিছুতেই যাবে না, তাই আর দাঁড়িয়ে না থেকে চলে গেল রেডি হতে। সিনা রুমে এসে দরজা বন্ধ করে আলমারি থেকে একটা সাদা থ্রি পিস বের করলো, যেটা গত জন্মদিনে শারমিন ইসলাম তাকে গিফট করেছিল। ও যেহেতু বাসা থেকে তেমন বের হয় না, তাই জামা কাপড়গুলো তেমন পরাও হয় না। আজকে ঠিক করলো এই সাদা থ্রি পিসটাই পরবে। সিনা ঝটপট জামাটা পরে নিল, তারপর কোমর ছাড়িয়ে হাঁটুতে গিয়ে ঠেকা সুন্দর ব্রাউন কালারের ঘন সিল্কি চুলগুলো শুকিয়ে নিল। চুলগুলো মাঝখানে সেটি করে ছেড়ে দিল। এই চুলের পেছনে একসময় সে অনেক যত্নশীল ছিল, এখনও মায়ের বকাবকিতে কিছুটা যত্নশীল আছে। ওর চুলগুলো এতটা সুন্দর যে কেউ প্রথমে দেখলেই বলবে চুলগুলো রিবন্ডিং করা, কিন্তু আসলে তা নয়। সিনার চুলগুলো ছোট থেকেই এমন। সিনা সাদা ওড়নাটা মাথায় হালকা করে জড়িয়ে নিল। মুখে তেমন কোনো প্রসাধনী নেই, শুধু মুখে একটু ক্রিম আর ঠোঁটে একটু লিপ বাম লাগিয়েছে। মোবাইলটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসতেই সিনা দেখলো ফারাজ এখনও আগের মতোই বসে আছে। সিনা বলল, আমি রেডি, চলো বের হওয়া যাক। এটা বলে সিনা জুতার তাক থেকে এক জোড়া সাদা ফ্ল্যাট জুতো বের করে পরে নিল। সিনার উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, মেয়ে হিসাবেও যথেষ্ট লম্বা, তাই কখনো হিল জুতা পরে না। এই জুতোগুলো একদিন রাতে ইমরাকে নিয়ে বেরিয়েছিল, তখন কিনেছিল। ফারাজ হাঁটছে, সিনা দরজা নক করে চাবিটা হাতে নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় দারোয়ানকে বলে গেল, আঙ্কেল, আমাদের কেউ খোঁজ করলে কষ্ট করে বলে দিবেন আমরা বাসায় নেই। দারোয়ান বলল, আচ্ছা। ফারাজের সঙ্গে কথা বলতে বলতে সিনা মামাদের বাসার নিচে চলে আসলো। ফারাজ দারোয়ানের সঙ্গে কী নিয়ে যেন দরকারি কথা বলছিল, তাই সিনা একাই ঢুকলো। সিনাকে পেছন দিক থেকে দেখে দূর থেকে একজন থমকে গেল। মনে মনে বলল, এখনও এগুলো চুল নাকি ঘোড়ার লেজ? গাড়ির কাছে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে ফারাজ এগিয়ে গেল, গিয়ে জিজ্ঞেস করলো, এতে দেরিতে আসলি কেন? আন্টিরা কই? ব্যক্তিটা বলল, আমি নামাজ পড়ে দরকারি একটা কাজে গিয়েছিলাম, আর আম্মুরা তো ভেতরে। আম্মুরা তো অনেক আগে এসেছে। কথাটা শুনে ফারাজের মনে লাড্ডু ফুটলো, কিন্তু কেন ফুটলো? ফারাজের সঙ্গে কথা বলা ব্যক্তিটির নাম উজান শিকদার, আজিজ শিকদার এবং পারভিন সুলতানার বড় সন্তান। সিনা বাসায় ঢুকতেই দেখে বাসার সামনে ফারাবি। ফারাবি তো সিনাকে দেখে বিশ্বাসই করতে পারছে না যে আসলেই সিনা এসেছে। ফারাবি এগিয়ে এসে বলল, আল্লাহ, এটা আমি কাকে দেখতেছি? সিনা বলল, ভূত। ফারাবি বলল, কিন্তু এত দেরিতে এলি কেন? সবার তো খাওয়া দাওয়া প্রায় শেষ। সিনা বলল, খাবার কি আর বাকি নেই? ফারাবি বলল, তা থাকবে না কেন? সিনা বলল, তাহলে আচ্ছা ছাড়ো, আমরা কোন রুমে? ফারাবি আঙুল দেখিয়ে বলল, ওই যে ডাইনিংয়ের রুমে আছে। সিনা আর না দাঁড়িয়ে সোজা সেই রুমে চলে গেল। সিনা নানির রুমে গিয়ে দেখে তার মায়ের সঙ্গে আরও একজন মাঝবয়সী মহিলা বসে গল্প করছে। আর এক পাশে একটা মেয়ে সিমরার সঙ্গে এবং তাদের নানির সঙ্গে বসে গল্প করছে। নতুন দুজন মানুষকে সিনহা এর আগে কখনো দেখেছে কি না মনে পড়ছে না। দেখিনি হয়তো, দেখলে তো অবশ্যই চিনতো। এসব ভাবতে ভাবতে সিনা রুমে গিয়ে তার নানি হাজরা বেগমের সালাম দিয়ে জড়িয়ে ধরলো। হাজরা বেগম বড় নাতনিকে দেখে খুশি তো হয়েছেনই, সঙ্গে অবাক হয়েছেন। শারমিন ইসলাম আর সিরমা সিনহাকে দেখে অবাক হয়েছেন, কারণ সিনহা যে আসবে এটা তাদের জানা ছিল না। সিনহা নানিকে ছেড়ে পারভিন সুলতানাকেও সালাম দিল। শারমিন ইসলাম বললেন, কী রে, তুই কখন আসলি? আসবে আমাকে বলিসনি কেন? সিনা বলো, আমি যে আসবো সেটা তো আমি নিজেও জানতাম না আম্মু। নিজেও যে জানতাম না আম্মু, তোমাকে কিভাবে বলবো? আমি নামাজ পড়ে উঠে দেখি ফারাজ ভাইয়া আমাদের বাসায় গেছে আমাকে আনতে। শারমিন ইসলাম খুশি হয়ে বলল, আচ্ছা,
এসেছিস ভালো করেছিস। তোর মামিরা কষ্ট পেয়েছে তুই আসিসনি দেখে। পারভিন সুলতানা এতক্ষণে সিনহার শামীম ইসলামের কথোপকথন শুনছিল। এরপর শামীম ইসলাম পারভিন সুলতানাকে দেখিয়ে বলল, এটা তোমার আকিজ আঙ্কেল ওয়াইফ। আকিজ আঙ্কেলের কথা শুনছে তো? সিনহা চিনতে পারল না, তাও ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলো, ভালো আছেন আন্টি? পারভিন সুলতানা মিষ্টি এসে জবাব দিলেন, তুমি আমাকে চিনতে পেরেছো মা? মনে তো হয় না চিনতে পেরেছ, কারণ তোমাদের সেই ছোট্ট থাকতে দেখেছি। আমার নিজেরই তো তোমাদের চেহারা মনে নেই। সিনহা হাসলো। পারভিন সুলতানার সঙ্গে কিছুক্ষণ ভালো মন্দ কথাবার্তা বলে সিনহার মনে হলো পারভিন সুলতানা খুব নরম মনের একজন ভালো মানুষ। এরপর পারভিন সুলতানা তার মেহেকের সঙ্গে সিনহার আলাপ করিয়ে দিলেন। তাদের সঙ্গে সিনহারও এবং তার মামাদের কিভাবে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে এসব বলেন পারভিন সুলতানা। পারভিন সুলতানার কাছে মনে হচ্ছে আস্ত একটা পুতুল বসে আছে তার সামনে। এ তো সুন্দর, বিশেষ করে সিনহার চুলগুলো দেখার মতো। কথার মাঝে সিনহার বড় মামি রোকেয়া বেগম রুমে আসলো। সিনহা উঠে সালাম দিয়ে ওনাকে জড়িয়ে ধরলো। সিনহা জানে উনি রাগ করে আছেন। রোকেয়া বেগম বলল, হয়েছে, এখন ঢং দেখাতে হবে না। আমাকে কি ভাবিস সেটা তো আমি জানি। আপন ভাবিস তো? আপন ভাবলে তো নিশ্চয়ই আগেই আসতি। সিনহা বলল, এই তো রাগ ভালো না বুঝলে।